হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। আমার কিছুদিন আগে আমি একটা ক্রিকেট নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে ক্রিকেটে কোন কোন জিনিসগুলো খুব সিনেম্যাটিক। তো সেটা খুব ভালো ফিডব্যাক পেয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। তো অনেকে বলছিলেন যে ক্রিকেট নিয়ে একটা সিরিজ করো বা কি ক্রিকেট নিয়ে ভিডিও বানাও। তো আমি ঠিক করেছি যে আমি ক্রিকেট নিয়ে চেষ্টা করবো সপ্তাহে একটা করে ভিডিও বানানোর, যেখানে আমি পুরোনো যেসব টুর্নামেন্টস আছে, সিরিজ আছে, তো সেগুলো নিয়ে কথা বলবো। স্মৃতিচারণ বলতে পারেন, গল্পের মতো করে। এই জাতীয় ভিডিও আমার করতে খুব ভালোও লাগে। তো আজকে আমি কথা বলবো যে সময় আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম, আমার প্রথম প্রপার ক্রিকেট ওয়াচিং এক্সপিরিয়েন্স, এবং সেটা হচ্ছে 2004 সালে ভারত যখন পাকিস্তানে গেছিল। খুবই হিস্টোরিক একটা সিরিজ। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন, ইনজামাম ক্যাপ্টেন ছিলেন পাকিস্তানের। তো খুবই হিস্টোরিক একটা সিরিজ, অনেকের কাছে খুব নস্টালজিক, এবং ওই সিরিজটা থেকেই আমার কিন্তু প্রপার ক্রিকেট দেখা শুরু হয়। তার আগে আমি ক্রিকেট মানে দেখতাম না আর কি, সেই হিসাবে ছোট ছিলাম, কনসেন্ট্রেশন নিয়ে দেখতাম না। এবং রিসেন্টলি একটা ওয়েব সিরিজও এসছে, দ্য গ্রেটেস্ট রাইভালরি, যেখানে ওই সিরিজটাকে কিন্তু খুব প্রমিনেন্টলি ফিচার করা হচ্ছে, আমি রিভিউতেও বলেছিলাম। তো আমি যদি কনটেক্সটটা দিয়ে দিই, এই 2004 সালে ভারত পাকিস্তানে যাওয়ার আগে আমি যদি কনটেক্সটটা দিই, সেই সময় কিন্তু ভারত ভালো খেলছে ক্রিকেটে। 2004-এর আগে 2003, সেই সময় ভারত সাউথ আফ্রিকায় যে বিশ্বকাপটা হচ্ছে সেটাতে ফাইনালে যাচ্ছে, খুবই ভালো খেলছে ভারত। জাস্ট ফাইনালে গিয়ে জাস্ট অস্ট্রেলিয়াকে হারাতে পারছে না। খুব ফেমাস ফেমাস ম্যাচ আছে পাকিস্তানের এগেনস্টে, সেই সচিনের ইনিংসটা 98, তারপরে আশিস নেহরা ইংল্যান্ডের এগেনস্টে 6 উইকেট নিচ্ছে। সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করছেন। খুবই ভালো খেলছে ইন্ডিয়া, যাই হোক আনফর্চুনেটলি অস্ট্রেলিয়াকে হারাতে পারছে না। সেই সময়টায় কিন্তু অলরেডি ইন্ডিয়ার ক্রিকেটের যে গ্রাফ সেটা কিন্তু ওপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। কারণ আপনি যদি 2003-এর আগে যান, 2001, সেই সময় কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট ওয়াজ স্ট্রাগলিং। ম্যাচ ফিক্সিং, আজহারউদ্দিন, উদয় জাদেজা, হ্যান্সি ক্রনি আপনারা জানেন। তারপরে 2001 সালে ওই টেস্ট সিরিজটা হচ্ছে বর্ডার গাভাস্কার, যেটা ভারত 2-1-এ জিতছে। ফেমাস কলকাতা টেস্ট ম্যাচ, যেটাতে লক্ষণ 281 করছেন, রাহুল দ্রাবিড় 180 করছেন। তো তারপরে ইন্ডিয়ার গ্রাফটা কিন্তু ওপরের দিকে যেতে থাকে, এবং 2003-এ কিন্তু ইন্ডিয়া খুব ভালো খেলছে। এবং 2003-এ বিশ্বকাপ হওয়ার পরে তারপরে ইন্ডিয়া যাচ্ছে হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে। একটা হোম সিরিজ ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, যাই হোক সেটা দুটো ম্যাচ ড্র হয়ে যায়, সেটা অতটা সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য নয়। এবং সেই 2003-4-এর ফেমাস বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে সৌরভ গাঙ্গুলি ফার্স্ট টেস্টে 144 করছেন, সেকেন্ড টেস্টে রাহুল দ্রাবিড়ের সেই ফেমাস 233 অ্যাডিলেডে, লাক্সমান করছেন 148, থার্ড টেস্টে সেওয়াগ করছেন 195, এবং ফোর্থ টেস্টে সচিনের সেই ফেমাস 241 নট আউট উইদাউট আ কভার ড্রাইভ, যেটা মানে এই রিসেন্ট কিছুদিন খুব চর্চায় ছিল। বিরাট কোহলি বারবার করে কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন, তো সচিনের উইদাউট আ কভার ড্রাইভ 241 নট আউট। ওই ম্যাচে লাক্সমানও 178 করেছিলেন, এবং কুমলে 12 উইকেট নিয়েছিলেন সিডনিতে। ওটা স্টিভ ওয়ার শেষ ম্যাচ ছিল। তো ওভারঅল এই হচ্ছে ভারতীয় ক্রিকেটের কনটেক্সট সেই সময়। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে 2004 সালে ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছে। সম্ভবত এই ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতেই হয়েছিল বছরের সিরিজটা। বাই দ্য ওয়ে, এই যে কথাগুলো বললাম, এই যে ব্যাকড্রপটা দিলাম, এটা কিন্তু আমি অনেক পরে জেনেছি। আমার কিন্তু ক্রিকেট দেখা এই সময় থেকেই শুরু। আমি 2003-এ অল্প বিস্তর ক্রিকেট আর কি, বাড়িতে তো সবসময় চলতে, বাবা ক্রিকেট দেখতে ভালোবাসে, মা ক্রিকেট দেখতে ভালোবাসে। বাট তখন মানে আমি কার্টুন টার্টুন দেখতাম আর কি, যখনই ফাঁক ফোকর পাচ্ছি মানে রিমোট নিয়ে ড্রাগন বল জিতে দিয়ে দিচ্ছি, এরকম ব্যাপার। তো মানে এইগুলো আমি পরে জেনেছি। আমার ক্রিকেট দেখা কিন্তু এই 2004 থেকে শুরু। তো 5টা ওয়ানডে হয়েছিল এবং 3টে টেস্ট হয়েছিল, সেই সময় 2020 ছিল না। ভারত 5টা ওয়ানডে 3-2-এ জিতে যায়, এবং টেস্ট সিরিজটা 2-1-এ যেতে ইনজামাম ছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন, আর ভারতের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি, এবং রাহুল দ্রাবিড় ছিলেন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন। এবং প্রথম দুটো টেস্টে রাহুল দ্রাবিড়ই ক্যাপ্টেন্সি করেছিলেন, লাস্ট টেস্টে শুধু সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন্সি করে। তো আমার প্রথম ওয়ানডেটা মানে অনেস্টলি বলছি 2004 সালের, ধরুন ওই ফেব্রুয়ারি মার্চ মাস, মানে প্রায় 21 বছর আগে। আই ক্যান রিমেম্বার ইট লাইক ইয়েস্টারডে। এবং এই ম্যাচটা দিয়েই মানে হয় না যে আপনি কোনো জিনিসে হুকড হয়ে গেলেন, ইউ আর হুকড ফর লাইফ। আমার এখনো মনে আছে 50 ওভার খেলা হচ্ছে, হাই স্কোরিং ম্যাচ ছিল। পাকিস্তানের পিচ তো জানেন, একদম পুরো ফ্ল্যাট পাটা উইকেট, হাই স্কোরিং ম্যাচ ছিল। আমার মনে আছে সেওয়াগ ফার্স্টে ব্যাট করে একদম ওই 55-57 বলে 79 করছে। গাঙ্গুলি ওই ম্যাচটায় ভালো খেলছেন, আই থিঙ্ক 44 বা 42 এরকম কিছু করেছিলেন। তেন্ডুলকার একটু কম রানে আউট হচ্ছেন, বাট রাহুল দ্রাবিড় ব্যাটেড ব্রিলিয়ান্টলি এবং 99 করে আউট হয়ে যান। আমার এখনো ডিসমিসালটা মনে আছে, শোয়েব আক্তারের একটা ইনসুইঙ্গিং ইয়ার্কার 99, জাস্ট রাহুল দ্রাবিড় একটা অন ড্রাইভ টাইপের একটা ফ্লিক খেলতে গিয়ে, যেরকম রাহুল দ্রাবিড়ের যে স্টাইলটা ছিল, একটা অন সাইডে ফ্লিক খেলতে গিয়ে জাস্ট ক্লিন বোল্ড হয়ে যাচ্ছে 99-এ। তো আমার মনে আছে দারুণ ম্যাচ ছিল। এবং ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করে 349 করছে, যেটা সেই সময়কার মানে 2004-এ 349 মানে বিশাল স্কোর। 2004 সালে 349 মানে এখনকার সময় 500, মানে আমি যদি স্কোরিং রেটটা হিসেব করি।
এবং সেকেন্ডে পাকিস্তান ব্যাট করে কিন্তু ব্যাপক ব্যাট করছে। আমার মনে আছে ইনজামাম সেঞ্চুরি করছেন। তো ইনজামাম সেঞ্চুরি করছে এবং পাকিস্তান দুর্দান্ত ব্যাট করছে, এবং ব্যাট করার পরে একটা সময় মনে হচ্ছিল মানে এই 349 350 পাকিস্তান অনায়াসে চেস করে দেবে। মানে সেই সময় সেটা একটা মানে অকল্পনীয় ব্যাপার ছিল যে সেকেন্ডে ব্যাট করে 350, সেই সময় ফার্স্টে ব্যাট করে যেটা বললাম 350 একটা এক্সেপশনাল স্কোর ছিল। তো তারপরে কি হচ্ছে, তারপরে একটা মোমেন্ট আছে যে মোমেন্টটা আই ক্যান রিমেম্বার ইট লাইক ইয়েস্টারডে। সেটা হচ্ছে 10-11 রান দরকার ছিল, শোয়েব মালিক ব্যাট করছিলেন এবং বল করছিলেন হচ্ছে লক্ষ্মীপতি বালাজি। শোয়েব মালিক একটা স্লক টাইপের খেলছেন, বল আকাশে যাচ্ছে, মোহাম্মদ কাইফ টুকা ব্রিলিয়ান্ট ক্যাচ। মানে আপনারা যারা মোহাম্মদ কাইফের ওই ক্যাচটা দেখেননি, আপনারা জান জাস্ট মানে হেমাং বাদানি বলে একজন প্লেয়ার ছিলেন, তাদের মনে আছে হয়তো জানি না কতজনের। তো তার উপরে ডাইভ মেরে মানে হি ইজ টেকিং দ্যাট ক্যাচ, অকল্পনীয় ক্যাচ। এবং ওই ক্যাচটা আর কি টার্নিং পয়েন্ট ছিল ম্যাচে। তারপরে পাকিস্তান ওই উইকেটটা পড়ার পরে মানে শোয়েব আক্তার বলছি, শোয়েব মালিকের ক্যাচটা নেওয়ার পরে মোহাম্মদ কাইফ ক্যাপ নিচ্ছেন। তারপরে পাকিস্তান কাইন্ড অফ চোখ করে যাচ্ছে, পরপর 2-3টে উইকেট পড়ে যাচ্ছে এবং 5 রানে প্রথম ওয়ানডেটা হেরে যাচ্ছে, যেটা কিন্তু তাদের জেতা ম্যাচ ছিল। তো ওই ক্যাচটা, ওই মানে এক্সট্রা অর্ডিনারি ক্যাচটা কিন্তু শোয়েব মালিকের ডিসমিসালটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল। এবং 344 করছে পাকিস্তান, ইনজামাম সেঞ্চুরি করেছিলেন এবং যেটা বললাম যে জেতা ম্যাচ কাইন্ড অফ লাস্টে গিয়ে তারা ওই পরপর উইকেট পড়ে গিয়ে চোখ করে যাচ্ছে। 5 রানে ভারত জিতছে। সেকেন্ড ওয়ানডেটায় ভারত হেরে যায়, ঠিক আছে, কিন্তু সেকেন্ড ওয়ানডে ওয়াজ বাই সচিন তেন্ডুলকার মোমেন্ট। সচিন 141 করেছিলেন এই ম্যাচে। তার আগে অব্দি সচিন তেন্ডুলকারকে আমি মানে যারা ক্রিকেট দেখতেন তারাও চিনতেন, যারা ক্রিকেট দেখতেন না তারাও চিনতেন। আমি শুনতাম সচিন তেন্ডুলকার 2003-এর বিশ্বকাপে বাড়িতে দেখছি সবাই সচিন তেন্ডুলকার জানলে কি কি ব্যাপার, মানে এই লোকটা এরা বেটে খাটো লোক, এরা মেলি গলার আওয়াজ, মানে হাইপটা কিসের। তারপর আমি তখনও অব্দি আমার একটাই ওয়ানডে দেখেছি, প্রথম ম্যাচটা, সেখানে সচিন রান পাইনি। মানে এত হাইপ কিসের ভাই, এই লোকটাকে নিয়ে এত নাচানাচি কিসের। তারপর আমি সেকেন্ড ওয়ানডেতে ব্যাটিং করতে দেখলাম তেন্ডুলকারকে, না ভাই ঠিক আছে মেনে দিলাম। তো মানে এই ইনিংসটার কথা সচিনের কেউ বলে না, মানে সচিনের মানে এমন মানে 100টা সেঞ্চুরি, মানে ভাবুন মানে কত ইনিংস আছে আমরা জাস্ট ভুলে গেছি। এই ইনিংসটার কথা আই থিঙ্ক হি স্কোর 141 অফ 130 বলস, এরকম কিছু একটা। মানে এই ইনিংসটার কথা কেউ বলেই না। ইন্ডিয়া হেরে যাচ্ছে মানে তেন্ডুলকার তাও ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছেন। অসম্ভব ভালো একটা ইনিংস ছিল এবং দিস ওয়াজ মাই সচিন তেন্ডুলকার মোমেন্ট। তো আর কি 141 করার পরে আই থিঙ্ক এটাও হাই স্কোরিং ম্যাচ ছিল। পাকিস্তান 325 330 করছে, ইন্ডিয়া ওই 11-12 রানে হেরে যাচ্ছে 141। এবং সচিন তেন্ডুলকার এই ম্যাচে আমার পরিষ্কার মনে আছে 13,000 রান কমপ্লিট করেছিলেন। মানে আপনারা ভাবুন 2004 সালে তেন্ডুলকারের 13,000 ওয়ানডে রান হয়ে গেছে। তখন তেন্ডুলকারের বয়সও কিন্তু যে খুব বেশি তাও নয়, 30-31 বছর বয়স। মানে এই মানে তারপরেও কত বছর খেলেছেন সচিন তেন্ডুলকার, 2013 শেষে গিয়ে রিটায়ার করেছিলেন। তখন 13,000 রান অলরেডি সচিনের হয়ে গেছে, ওই ম্যাচেই ইনফ্যাক্ট হয়ে যাচ্ছে। তো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, এবং ওই জেনারেশনটার প্লেয়ারদের সাথে একটা আলাদাই মানে ওই যে 2001 থেকে 2005-06 পর্যন্ত এই যে জেনারেশনটা, সচিন তেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ, যুবরাজ সিং, তারপরে আমাদের অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, জাহির খান, হরভজন সিং, তারপরে ধোনি আসছেন এই সিরিজের পরে, মানে 2004-এর শেষে বাংলাদেশ ট্যুরে। তো যাই হোক, তো এই যে জেনারেশনটা ছিল মানে ইটস ভেরি ভেরি নস্টালজিক টু পিপল লাইক আস। আমার তারপরের জেনারেশনটাও যেটা বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাতের জেনারেশন, তার প্রতিও মানে লাইক আই লাভ ক্রিকেট। বাট এই জেনারেশনটা মানে এটা কোথাও গিয়ে মানে ভারতীয় আর কি ক্রিকেটের একটা স্বর্ণযুগ ছিল। তো খুবই ভালো, মানে খুবই নস্টালজিক একটা মোমেন্ট আছে। অ্যাকচুয়ালি সেই সময় ভারত যে জার্সি মানে যে জার্সিটা ইউজ করতো সাহারা লেখা, আমার সেই জার্সিটাও ছিল, সচিন তেন্ডুলকার একটাই ছিল, তেন্ডুলকার 10। তো যাই হোক, সেটা আমার এখন ফিট হবে না, মানে সেটা আমার আগের চেহারায় কেনা। যারা আমার পুরোনো ছবি দেখেছেন বুঝতে পারবেন। তো এখন ওই জন্য এই ড্রিম 11-এর জার্সি দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো যেটা বললাম, সেকেন্ড ওয়ানডে ওয়াজ দ্য সচিন তেন্ডুলকার মোমেন্ট। ইন্ডিয়া হেরে যাচ্ছে, ইন্ডিয়া থার্ড ম্যাচটাও হেরে যাচ্ছে। আই থিঙ্ক ওটাতে বোধহয় ইয়াসির আরাফাত বলে একজন ছিলেন, হি স্কোরিং আ সেঞ্চুরি। ফোর্থ ম্যাচটা ইন্ডিয়া জিতছে। ফোর্থ ম্যাচটায় আবারও মানে একদম পুরো ফার্স্ট ম্যাচে যেটা হয়েছিল, পাকিস্তান ব্যাট করে ইনজামাম সেঞ্চুরি করছে, তারপরে ইন্ডিয়া জিতে যাচ্ছে। এবং ইনজামামের কেরিয়ারটা খুব অদ্ভুত ছিল। ইনজামাম আই থিঙ্ক বোধহয় 370 বা 380টা ওয়ানডে খেলেছিলেন, তাতে তার সেঞ্চুরি ছিল মাত্র 10টা। এবং এই 10টার মধ্যে দুটো আসছে এই সিরিজে, মানে এই 5টা ওয়ানডেতে দুটো সেঞ্চুরি, বাকি 370-380টা ওয়ানডেতে দুটো সেঞ্চুরি, এই সরি বাকি 8টা সেঞ্চুরি। তো খুবই লফ সাইডের একটা রেকর্ড। ফোর্থ ম্যাচে ইন্ডিয়া জিতে যাচ্ছে, ফার্স্ট ম্যাচে ইন্ডিয়া জিতেছিল, তারপরে পরপর পাকিস্তান দুটো যেতে 2-1 যাচ্ছে,
ফোর্থ ম্যাচটা ইন্ডিয়া জিতছে, এটাতে রাহুল দ্রাবিড় ভালো খেলছেন। 2-2 হচ্ছে। লাস্ট ম্যাচটায় ভিভিএস লক্ষ্মণ সেঞ্চুরি করছেন। এবার এখানে আমি ছোট্ট করে বলে দিই, যারা হয়তো সেই সময় খেলা দেখেননি তারা অনেক সময় ভিভিএস লক্ষ্মণকে হয়তো পিওরলি এজ আ টেস্ট ব্যাটসম্যান দেখতে পারেন, কারণ এই গ্রেগ চ্যাপেলের এরার পর থেকে আর কি ভিভিএস লক্ষ্মণ পিওরলি প্লেড অ্যাজ আ টেস্ট ব্যাটসম্যান। কিন্তু ওই সময়টায় দাঁড়িয়ে ওই 2003-4-5 ভিভিএস লক্ষ্মণ কিন্তু ওয়ান ডেতেও খুব ভালো খেলছিলেন। তার আগে মানে এই সিরিজটা জাস্ট হওয়ার আগে যেটা বললাম, একটা ডাউন আন্ডারের সিরিজ ছিল বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে ভিভিএস লক্ষ্মণ 3টে সেঞ্চুরি করেছিলেন। তো আর ভিভিএস লক্ষ্মণ তো অবশ্যই সবসময় অস্ট্রেলিয়ার এগেনস্টে খুবই ভালো খেলেন। তো এটা কিন্তু কোথাও গিয়ে ভিভিএস লক্ষ্মণের অ্যাজ আ ওয়ান ডে ব্যাটসম্যান কিন্তু তার খুব ভালো একটা ফর্ম চলছিল, যেটা আনফর্চুনেটলি তারপরে গ্রেগ চ্যাপেল আসার পরে ব্যাপারটা পুরো ঘেঁটে যায় এবং মানে হি বিকেম আ টেস্ট অনলি প্লেয়ার আফটার দ্যাট। তো এখানে কিন্তু ভিভিএস লক্ষ্মণ খুব ভালো একটা সেঞ্চুরি করছেন। তো লাস্ট দুটো ম্যাচ ভারত জিতে গিয়ে 2-1 পিছিয়ে ছিল, তারপরে 3-2 জিতে যায়। এবার আমি আসবো হচ্ছে টেস্ট সিরিজে, এবং প্রথম টেস্টটা মানে ভাই আমার দেখা প্রথম টেস্ট, তখন আমি টেস্টের নিয়ম কানুন পুরো বুঝিনি, ছোট ছিলাম তো। তো এই দুটো ইনিংস ব্যাট করা, ফলো অন, এই কনসেপ্ট গুলো তখন মাথায় আমার পুরো ঢোকেনি, মানে আই ওয়াজ কনফিউজড। এই টেস্টটা তো ভাই দুর্দান্ত টেস্ট ম্যাচ, এবং এইখান থেকে কোথাও গিয়ে আই বিকেম আ ফ্যান অফ সেহবাগ। মানে সচিন তেন্ডুলকারের ফ্যান, দেখো সচিন তেন্ডুলকার কাইন্ড অফ একটা ওভার আর্চিং ব্যাপার, সবাই সচিন তেন্ডুলকারের ফ্যান, বাট আমি যদি সচিন তেন্ডুলকারকে বাদ দিই, মানে আই ওয়াজ এ হিউজ হিউজ বীরেন্দর সেহবাগ ফ্যান। মানে বীরেন্দর সেহবাগ আর যুবরাজ সিং, কেউ যদি আমাকে এখন মানে বন্দুক ধরে মাথায়, আমি বলবো আমার ফেভারিট ক্রিকেটার অ্যাপার্ট ফ্রম সচিন তেন্ডুলকার যুবরাজ সিং আর বীরেন্দর সেহবাগ। তো এটাতে বীরেন্দর সেহবাগ প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করছেন 309 রানে। আপনারা হয়তো মানে ওই সিঙ্গেল যে মোমেন্টটা যেটাতে বীরেন্দর সেহবাগ, ওই মোমেন্টটা আপনারা সবাই রিল টিলে প্রচুরবার দেখেছেন, কনজেকেটিভলি ঘোরাফেরা করে শাকলাইন মুস্তাফকে স্টেপ আপ আউট করে 6, 295 ছিল, 6 মেরে 301, প্রথম ভারতীয় হিসেবে। এবং অসম্ভব একটা মানে মানে অ্যাগ্রেসিভ ওপেনিং, মানে দেখুন প্লিজ পুরো ফ্ল্যাট পিচ ছিল, ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট দ্য অ্যাগ্রেসিভ ইন্টেন্ট। এবার আমি শুনেছিলাম যে মানে টেস্ট খেলাতে, তখন আমি সবে সবে ক্রিকেট দেখা যেতে শুরু করেছি, যে পেসটা অনেক স্লো হয়, লোকে অনেক স্লো ব্যাট করে। এখানে তো আমি দেখছি সেহবাগ রানা বল 300 করে দিল, কোথায় স্লো হলো? তো মানে মানে অকল্পনীয় একটা বিষয়। এবং এই ম্যাচটাতেই কিন্তু সচিন তেন্ডুলকারের এই ফেমাস 194, যেটাতে রাহুল দ্রাবিড় ডিক্লেয়ার করে দিচ্ছেন, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। এখনো অনেকে অনেক আলোচনা করে, দ্রাবিড় ফ্যানরা বলেন যে দ্রাবিড় ঠিকই করেছিলেন, সচিন ফ্যানরা অবভিয়াসলি বলেন যে সচিন তেন্ডুলকার আর একটা মানে আরো 6 রান করলে তার একটা 200 হতো পাকিস্তানে, তিনি পাকিস্তানে কোনোদিন 200 করেননি। তো যাই হোক, সেটা অনেক ডিবেট হয়। আমি তো তখন ছোটবেলায় বুঝতাম না, তো আমার তখন যা দেখছি হেভি লাগছে। ইন্ডিয়া 675 আই থিঙ্ক করেছিল, এবং রাহুল দ্রাবিড়, যেটা প্রথমেই বললাম, হি ওয়াজ দ্য ভাইস ক্যাপ্টেন, এবং প্রথম ম্যাচে সৌরভ গাঙ্গুলি যেহেতু খেলেননি, রাহুল দ্রাবিড় স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন, এবং তিনি ডিক্লেয়ার করে দেন ওই মুলতান ডিক্লারেশন। ওটা নিয়েই আনফর্চুনেটলি দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ ছিল, যেটা কোথাও গিয়ে এই মোমেন্টটা মানে ওভারশ্যাডো করে দেয় সেহবাগের 300টাও। এবং এই যে ইন্ডিয়া হিউজ একটা মার্জিনে জিতছে, আই থিঙ্ক ইন্ডিয়া বোধহয় 675 সামথিং করেছিল ইনিংস, আর বোধহয় 50 রান ইনিংস, মানে হিউজ মার্জিনে ইন্ডিয়া জিতছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে অত বড় মার্জিনে হারানো কিন্তু ইয়ার্কির বিষয় নয়। সেটা যে খুব স্ট্রং পাকিস্তান সাইড ছিল তা না, বাট যাই হোক। তো কোথাও গিয়ে মুলতান ডিক্লারেশনটা এই 194টা হাই ওভারশ্যাডো করে দেয়, বা যাই হোক, তখন আমি তো অত কিছু বুঝলাম না, আমার তো হেভি লাগছে ইন্ডিয়া জিতছে। সেকেন্ড টেস্ট আবার ইন্ডিয়া হেরে যায়, সেটাতে আমার মনে আছে আমার আরেক ফেভারিট ক্রিকেটার, যেটা প্রথমেই বললাম বীরেন্দ্র সেহবাগ ফার্স্ট ম্যাচে 300, আমার আরেক ফেভারিট ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজ সিং এটাতে খুব ভালো একটা সেঞ্চুরি করেছেন, যেটার কথা কেউ বলে না জাস্ট। এবং যুবরাজ সিং এর আই থিঙ্ক বোধহয় 3টে টেস্টে সেঞ্চুরি আছে, প্রত্যেকটাই পাকিস্তানের এগেনস্টে, হ্যাঁ প্রত্যেকটাই পাকিস্তানের এগেনস্টে। তো এটা যুবরাজ সিং এর ফার্স্ট টেস্টে সেঞ্চুরি ছিল, এবং একটা ভেরি ভেরি গুড ইনিংস। মানে যুবরাজ সিং কোনোদিনই তার টেস্টে আর কি তার জায়গাটা কোনোদিন হচ্ছে না, বা তার তিনি খুব ভালো টেস্ট প্লেয়ার ছিলেনও না যুবরাজ, বাট দিস ওয়াজ আ গ্রেট ইনিংস। এবং এটা এই ম্যাচটা পাকিস্তান জিতে যাচ্ছে। এবং থার্ড ম্যাচ আমার মনে আছে, থার্ড ম্যাচে পার্থিব প্যাটেলের সাথে, সেই সময় পার্থিব প্যাটেল আর কি উইকেট কিপার ছিল ইন্ডিয়ার, আর মানে পার্থিব প্যাটেল, তারপরে দীনেশ কার্তিক ব্রিফলি আসলে 2004-এর মাঝামাঝিতে, এবং তারপরে 2004-এর শেষে গিয়ে ধোনি আসছে, এবং ধোনি অবভিয়াসলি পার্মানেন্ট হয়ে যাচ্ছে। তো সেহবাগ আর পার্থিব প্যাটেল একসাথে ওপেন করতে নেমেছিল, এবং শোয়েব আখতারের ফার্স্ট বলে সেহবাগ আউট হয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়া 1 বলে 0 for 1 ছিল, এবং ওখান থেকে রাহুল দ্রাবিড়, থার্ড টেস্টের কথা বলছি, 270 করছেন 0 for 1-এ। প্রথম বলে আসছেন রাহুল দ্রাবিড়, প্রথম বলে সেহবাগ আউট হয়ে যাচ্ছে, 270 করছেন। লাস্ট উইকেট যখন ডট 600-তে রাহুল দ্রাবিড় আউট হচ্ছে, অকল্পনীয় ইনিংস। এবং ইন্ডিয়া হিউজ মার্জিনে জিতছে, মানে ইনিংস 150 এরকম মার্জিনে জিতছে, ওটা তো ইনিংস ভিক্টরি ছিল, ইনিংস 150 মার্জিনে জিতছে। এবং
সৌরভ গাঙ্গুলি এই টেস্টটায় ক্যাপ্টেন্সি করেছিলেন, প্রথম দুটো টেস্টে ক্যাপ্টেন ছিলেন হচ্ছে রাহুল দ্রাবিড়, এবং দুর্দান্ত একটা প্লেয়ার ছিলেন রাহুল দ্রাবিড়। এবং আপনারা যদি দেখেন 2002 থেকে মোটামুটি 2006 অবধি রাহুল দ্রাবিড় কিন্তু ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান। কারণ ওই সময় সচিন তেন্ডুলকারের একটা টেনিস এলবোর ইনজিওরি চলছে, তো সচিন তেন্ডুলকার কিন্তু 2003-এর বিশ্বকাপের পরে ওই লেভেলটা ধরে রাখতে পারেননি। তার যে আগে 90s-এর যে লেভেলটা ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে 2003-এর পরে নেমে যায়, সেটা আবার তিনি 2008-এ আবার সচিন তেন্ডুলকারের যে সেকেন্ড যে গোল্ডেন রানটা আসছে সেটাতে তিনি আবার ক্যাপচার করতে পারছেন। বাট এই সময়টাই 2001-2 থেকে মোটামুটি 2006-7 অব্দি রাহুল দ্রাবিড় কিন্তু ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান ছিলেন, এবং 270 করে তিনি কিন্তু ম্যাচও জেতাচ্ছেন, সিরিজও জেতাচ্ছেন তিনি কিন্তু, মানে এবং ভাবুন পাকিস্তানে গিয়ে ডবল 100, তার আগে অস্ট্রেলিয়াতে গিয়ে ডবল 100, এবং দুটো ম্যাচই ভারত জিতছে। তো যেটা বললাম রাহুল দ্রাবিড়ের তখন পার্পল প্যাচ, তো 2-1-এ ভারত জিতছে, এবং আই থিঙ্ক এটা টিল ডেট ভারতের একমাত্র টেস্ট সিরিজ, তো একমাত্র, ইভেন বোধহয় ওয়ান ডেও ভারত তারপরে পাকিস্তানে গিয়ে আর জেতেনি, মানে খেলা তো হয়ই না। 2007-এ লাস্ট খেলা হয়েছিল, আর তারপরে তো 2008-এ 9-11 হচ্ছে, তারপরে তো বাইল্যাটারাল হয়ই না, এখন শুধু আইসিসিতে হয়। তো এটা আমার প্রথম আর কি ক্রিকেট দেখা, খুব ভালো একটা আর কি সিরিজ ছিল, খুব মানে হাই স্কোরিং সিরিজ সেই সময়, মানে পাকিস্তানে ফ্ল্যাট পিচে খেলা, বাট খুবই এন্টারটেইনিং সিরিজ ছিল, এবং ইন্ডিয়া দুটো সিরিজই জিতে যাচ্ছে। ওয়ানডে সিরিজ যেটা বললাম 2-1-এ পিছিয়ে থাকার পরে তারপরে লাস্ট দুটো ম্যাচ জিতে যাচ্ছে, এবং ইভেন টেস্টটাতেও প্রথম টেস্টটা জেতার পরে কিন্তু সেকেন্ড টেস্টে পাকিস্তান জিতে গিয়েছিল, তো তারপরে থার্ড টেস্টে রাহুল দ্রাবিড় 270 করে জিতিয়ে দিচ্ছেন। তো দারুণ একটা সিরিজ ছিল। এবং এই যে জেনারেশনটা আমি যেটা বললাম, মানে ব্রিটানিয়া ব্যাট নিয়ে সেহবাগ, ব্রিটানিয়া ব্যাট নিয়ে রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং এর হিরো হন্ডা ব্যাট, আই থিঙ্ক সৌরভ গাঙ্গুলির হিরো হন্ডা ব্যাট ছিল, তেন্ডুলকারের তো আইকনিক এমআরএফ ব্যাট ছিলই, তো সাহারার লোগো, অনিল কুম্বলে বল করছেন, জাহির খান বল করছেন, খুবই স্ট্রং একটা নস্টালজিয়া। এবং কোথাও গিয়ে এই যে সিরিজটা দেখে মানে আই বিকেম আ ফ্যান ফর লাইফ। মানে হয় না একটা মোমেন্ট হয় আপনার, যে আপনি কোনো মোমেন্টে ইউ নো দ্যাট এই জিনিসটা থাকবে আপনার সাথে সারা জীবন, যেটা আমার বুঝতেই পারছেন ইন্ডিয়ার জার্সি পরে বসে আছে, এখনো আছে। তো খুবই একটা মেমোরেবল সিরিজ ছিল, দুর্দান্ত, মানে এবং সেই যে জেনারেশনের প্লেয়াররা যেটা বললাম, সেহবাগ, যুবরাজ, তেন্ডুলকার, কুম্বলে, দ্রাবিড়, গাঙ্গুলি, জাহির খান, হরভজন সিং, জাস্ট মানে আলাদা লেভেলের একটা নস্টালজিক কানেকশন আছে। তো সেই সময় ইন্ডিয়া ভালো করছে, ও যেটা বললাম যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুটো মানে ওয়ানডে এবং টেস্ট দুটো সিরিজে হারানোই কিন্তু মুখের কথা নয়। তো খুবই ভালো একটা সিরিজ ছিল। তো আপনারা আর কি কি সিরিজ নিয়ে আর কি এই যে নস্টালজিয়া চর্চা একটা হলো, সেটা কেমন লাগলো জানাবেন, এবং অন্যান্য কি কি সিরিজ আর কি আপনাদের দেখার ইচ্ছা আছে সেটা আর কি জানাতে পারেন। আমার পার্সোনালি ইচ্ছে আছে 2007-এর যে T20 বিশ্বকাপ জেতা, সেটা নিয়ে এই পরের ভিডিওটা করার। আপনারা যারা অনেকেই হয়তো এই সিরিজটা দেখেছেন 2004-এর ইন্ডিয়া পাকিস্তান, আপনাদের কি কি স্মৃতি আছে সেটা জানাবেন। আর অন্যান্য কি ভিডিও দেখতে চান ক্রিকেট সংক্রান্ত, বলছি সিনেমার ভিডিও তো আমি করতেই থাকবো, সেটাও জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।